আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব আজকের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ইসরায়েলি হামলায় ইরানি শীর্ষ কমান্ডারের মৃত্যু, যে হুঙ্কার দিলেন রাইসি। জানিয়ে দেব মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। এরপর থাকছে রাশিয়া এবছর কিয়েভে 5টি চিরকোণ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এদিকে যে নতুন কৌশলে আমেরিকাকে ছাড়িয়ে যেতে চায় চীন। সর্বশেষ জানিয়ে দেব হামাসের অ্যাম্বুলেন্সের মুখে ইসরায়েলি সেনারা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে আজকের সংবাদ সম্বন্ধে আপনার কি মন্তব্য কমেন্টে জানিয়ে দিন এবং আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। যে নতুন কৌশলে আমেরিকাকে ছাড়িয়ে যেতে চায় চীন। বিশ্ববিখ্যাত ফোর্বস ম্যাগাজিনের তালিকা অনুযায়ী মোট দেশজ উৎপাদনের মাপকাঠিতে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ আমেরিকা। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে এশিয়ার দেশ চীন। তবে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে নতুন কৌশল অবলম্বন করছে চীন, আর এই কৌশলের মূল অস্ত্র হচ্ছে নতুন উৎপাদিকা শক্তির বিকাশ। এ বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট। প্রতিবেদনে বলা হয়, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গত বছর দেশটির উত্তর অঞ্চলীয় প্রদেশ হেইলংজিয়ার প্রদেশ সফরে যান। এটি চীনের রাসবেল্ট অঞ্চলের একটি এলাকা। সেখানকার কলকারখানা বন্ধ হয়ে গেছে। চীনের অর্থনীতিতে এখন কি ধরনের সমস্যা জেঁকে বসেছে, এই অঞ্চলটি তার একটি উদাহরণ। চীনের মধ্যে সবচেয়ে বড় জন্মহার এই হেইলংজিয়ার অঞ্চলের। এর প্রভাব হিসেবে ওই অঞ্চলের বড় বড় শহরে কমছে বাড়ির দাম। 2023 সালে এই প্রদেশের অর্থনীতি প্রবৃদ্ধি হয়েছে মাত্র 2.60%, 2.6%। কিন্তু মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয়ের পর দেখা যায় এই অঞ্চলের জিডিপি প্রবৃদ্ধি একেবারে হয়নি বললেই চলে। উল্টো গভীর মূল্য হ্রাসের কবলে পড়েছে অঞ্চলটি। প্রতিবেদনে বলা হয়, তারপরও ভয় পাওয়ার কিছু নেই, কারণ শি জিনপিং এর পরিকল্পনা আছে। গত বছর সেই সফরে গিয়ে শি জিনপিং প্রাদেশিক নেতাদের প্রতি আহ্বান জানান তারা যেন নতুন উৎপাদিকা শক্তির বিকাশ ঘটান। এরপর এই শব্দবদ্ধ বেশ কয়েকবার সংবাদপত্র ও সরকারি অনুষ্ঠানে উচ্চারিত হয়েছে। গত মাসে দেশটির রাবার স্টেপ সংসদে এই নিয়ে আলোচনাও হয়েছে। ইসরায়েলি হামলায় ইরানি শীর্ষ কমান্ডারের মৃত্যু, যে হুঙ্কার দিলেন রাইসি। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মঙ্গলবার সিরিয়ার ইসরায়েলে চালানো হামলার নিন্দা জানিয়েছেন। এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছেন তিনি। দামেস্কে ইরানের কনসুলেটে হামলার ঘটনায় রাইসি বলেছেন, এই কাপুরুষোচিত হামলার উত্তর না দিয়ে ছাড়া হবে না। রাইসি বলেছেন, প্রতিরোধ যোদ্ধাদের কাছে বারবার পরাজিত হয়ে এবং নিজেদের ওপর বিশ্বাস হারিয়ে ইহুদিবাদীরা অন্ধভাবে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে হামলা চালিয়ে যাচ্ছে। নিজেদের টিকে রাখার সংগ্রাম করে যাচ্ছে তারা। রাইসি আরো বলেছেন, দিনের পর দিন আমরা প্রতিরোধ ফ্রন্টের শক্তি দেখছি। মুক্ত ও স্বাধীন দেশগুলো ইসরায়েলের প্রতি ঘৃণা পোষণ করছে। এই কাপুরুষোচিত হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে। সিরিয়ায় অবস্থিত ইরানি কনসুলেট ভবনে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ইরানের বিপ্লবী গার্ডের 2 শীর্ষ কমান্ডার সহ অন্তত 7 জন নিহত হয়েছেন। সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কের মাঝে হতে অবস্থিত কনসুলেট ভবনের এনেক্স ভবনে এই হামলার ঘটনা ঘটে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। লেবাননের একটি নিরাপত্তা সূত্র বলেছেন, এই হামলায় বিপ্লবী গার্ডের জ্যেষ্ঠ কমান্ডার মোহাম্মদ রেজা জাহিদি ও মোহাম্মদ হাজি রাহিমি নিহত হয়েছেন। ইসরায়েলিদের চালানো হামলায় ইরানি কনসুলেটের সেই ভবনটি পুরোপুরি ধসে গেছে। হামলার পরপর ভবনটি থেকে ধোঁয়ার কুড়ি বের হতে দেখা যায়। তবে হামলার ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি দখলদার ইসরায়েল। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি হামলায় ইরানের কনসুলেট ভবনটি পুরোপুরি ধসে গেছে এবং ভবনের ভেতর যারা ছিলেন তাদের সবাই আহত অথবা নিহত হয়েছে। রাশিয়া এবছর কিয়েভে 5টি জিরকন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। রাশিয়া বছরের শুরু থেকে কিয়েভ আক্রমণ করার জন্য 5টি নতুন হাইপারসোনিক জিরকন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। সোমবার শহরের সামরিক প্রশাসন জানিয়েছে, বছরের প্রথম 3 মাসে ইউক্রেনের রাজধানীতে 180টিরও বেশি রাশিয়ান ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মধ্যেই এই হামলাগুলি রয়েছেন। প্রশাসন টেলিগ্রামে একটি পোস্টে বলেছেন, রাশিয়া বলেছে সমুদ্র ভিত্তিক জিরকন ক্ষেপণাস্ত্রের পাল্লা 1000 কিলোমিটার এবং শব্দের নয় গুণ গতিতে চলে। সামরিক বিশ্লেষকেরা বলেছেন যে ক্ষেপণাস্ত্রের হাইপারসোনিক গতির অর্থ বিমান প্রতিরক্ষার জন্য প্রতিক্রিয়ার সময়কে
অনেক কমিয়ে দিতে পারে এবং বড় গভীর এবং শক্ত লক্ষ্যবস্তুতে আক্রমণ করার ক্ষমতা বৃদ্ধি পায়। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 29 ফেব্রুয়ারি তার বার্ষিক রাষ্ট্রীয় ভাষণে নিশ্চিত করেছেন যে রাশিয়া যুদ্ধে জিরকন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, তবে কোনো সাইটগুলি ব্যবহার করা হয়েছে তা বলেননি। তিনি জিরকনকে একটি নতুন প্রজন্মের অপ্রতিদ্বন্দ্বী অস্ত্র ব্যবস্থার অংশ হিসেবে বর্ণনা করেছেন। কিয়েভ প্রশাসন বলেছেন যে শহরটিতে 2024 সালের শুরু থেকে আরও 6 ধরনের ক্ষেপণাস্ত্র দ্বারা আঘাত করা হয়েছিল, যার মধ্যে KS-101 সহ একটি বায়ুচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে, যার মধ্যে 113টি এখনও পর্যন্ত নিক্ষেপ করা হয়েছে। রাশিয়া এবছর ইউক্রেনের রাজধানীতে 11টি কিনজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, আরেকটি হাইপারসোনিক অস্ত্র যা শব্দের গতির কয়েক গুণ গতিতে ভ্রমণ করে। গত 2 সপ্তাহে রাশিয়া ইউক্রেন জুড়ে বিদ্যুৎ এবং গ্যাস অবকাঠামোর ওপর দূরপাল্লা বোমাবর্ষণ বাড়িয়েছে, যার ফলে বেশ কয়েকটি বড় শহরে উল্লেখযোগ্য ক্ষতি এবং ব্ল্যাকআউট হয়েছে। সূত্র রয়টার্স। হামাসের অ্যাম্বুলেন্সের মুখে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা আল কাসেম ব্রিগেডস জানিয়েছে তারা আজ সোমবার গাজায় দখলদার ইসরায়েলি সেনাদের একটি দলকে অ্যাম্বুলেন্সের মুখে ফেলতে সমর্থ হয়েছিল। ওই সময় ইউনিস শহরের কাছে ইসরায়েলি সেনাদের দলটিকে বহনকারী সাজোয়াজান লক্ষ্য করে ইয়াসিন 105 রকেট দিয়ে হামলা চালানো হয়। ওই সময় 7 ইসরায়েলি সেনাকে লক্ষ্য করে আরেকটি রকেট দিয়ে হামলা চালানো হয়। হামলার পরপরই একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে উপস্থিত হয়। ওই সময় তাদের সঙ্গে হামাসের যোদ্ধাদের প্রবল লড়াই শুরু হয়। এতে ওই সেনাদের সবাই আহত অথবা নিহত হয়েছে, কেউ অক্ষত অবস্থায় ফিরতে পারেনি। এদিকে গত 7 অক্টোবর গাজায় অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত 7 মাসে 600 জন সেনা কর্মকর্তা ও সদস্য হারিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। সোমবার আইডিএফ এর এক বিবৃতিতে জানানো হয়েছে তথ্য। গাজায় সর্বশেষ নিহত ইসরায়েলি সেনার নাম পরিচয় প্রকাশ করেছে আইডিএফ। সোমবারের বিবৃতি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। চলতি বছর কিম জং উনের সরকারের নিষিদ্ধ অস্ত্র পরীক্ষার ক্ষেত্রে এটি ছিল সর্বশেষ পদক্ষেপ। মঙ্গলবার তারা এ পরীক্ষা চালায় বলে জানিয়েছে সিউলের সামরিক বাহিনী। এই উৎক্ষেপণটি ছিল 2024 সালের তৃতীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা। এর আগে মার্চ মাসে কিমের তত্ত্বাবধানে কঠিন জ্বালানি চালিত একটি এবং জানুয়ারিতে হাইপারসোনিক ওয়ারহেড সম্বলিত আরেকটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম পরিবেশিত খবরে বলা হয়, কিম একটি নতুন ধাঁচের মাঝারি পাল্লার হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ইঞ্জিন পরীক্ষার তদারকি করার 2 সপ্তাহেরও কম সময় পর এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালেন। সংবাদ মাধ্যমটি আরও জানায়, তিনি এবছর সুপার লার্জ রকেট লঞ্চার, ড্রিল এবং ট্রাক মহড়া তদারকি করেন। জয়েন্ট চিফস অফ স্টাফ বলেন, সিউলের সামরিক বাহিনী পিয়ংইয়ং থেকে পূর্ব সাগর অভিমুখে উৎক্ষেপণকারী ক্ষেপণাস্ত্রটি 6টা 53 মিনিটের দিকে শনাক্ত করে। এটি একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে ধারণা করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, পূর্ব সাগর জাপান সাগর নামেও পরিচিত। জেসিএস বলেন, সাগরের পানিতে পড়ার আগে ক্ষেপণাস্ত্রটি প্রায় 600 কিলোমিটার পথ অতিক্রম করে। তিনি আরও জানান, তারা উত্তর কোরিয়ার উস্কানিমূলক সামরিক কার্যক্রমের পর্যবেক্ষণ জোরদার করেছে এবং যুক্তরাষ্ট্র ও জাপানের সাথে প্রাসঙ্গিক তথ্য গুরুতর সহকারে শেয়ার করছে।